পুলিশের একটা সেকশন সে খবরটা বলেছে, আমি সেটা তার নাম করতে চাই না, এরকম খবর আছে প্রচুর টাকার ডিল হচ্ছে যাতে উনি বেরিয়ে আসতে পারে। তবে আমার একটা ধারণা আছে, এখানে মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, এই ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তিনি দেখছেন। আমাদের আশা তৃণমূল সরকার নয়, এটা বিজেপি সরকার। আমার আশা আছে যে কোনোভাবে টাকা দিয়েও তানাকে বের করা হবে না। আছে, নিচ্ছে লোক, নিক না, ওনার কাছে 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা আছে। তো 10 লাখ টাকা যদি একটা বুথে আসে, 2 লাখ টাকা খরচ করেছে, 8 লাখ টাকা নেতারা ভাগ করে নিয়েছে। আমি বলবো বিজেপি তোমরা তোমাদের মতো করো, আমরা আমাদের মতো করি। আমাদের এখানে লড়াই নেই, আমরা এক্ষুনি কারোর সাথে লড়াই করতে চাইছি না। আমাদের লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে, আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে আছে। আমরা লড়াই জায়গায় হলে লড়াই করব, আমরা এইভাবে তো মারপিট করে লড়াই করার দরকার নেই। তাই আমি বলবো যে যারা মানে এই দুর্নীতির সাথে যুক্ত, কোনো দলের তাদের না নেওয়া উচিত বলে আমি মনে করি। আর যারা গা বাঁচানো পিঠ বাঁচানোর জন্য বিজেপিতে গিয়ে বাঁচার চেষ্টা করছে, ভোট 4 তারিখে ভোট গোনার পরে যারা বিজেপি হয়েছে তাদের চিহ্নিত করুন, তাদের চিহ্নিত করে আপনারা ঘাট ধরে বার করে দিন। ক্যানিং পূর্বে যারা তৃণমূলটা করেছে, যারা প্রধান অঞ্চল নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি, অন্য কর্মদক্ষরা আছে, বিভিন্ন কর্মদক্ষ পঞ্চায়েত সমিতিতে আছে, তারাও দুর্নীতির সাথে যুক্ত। আমরা চাই তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমরা প্রশাসনকে বলবো যে আমরা জানি এখানে ক্যানিং পূর্বে যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে তারা শওকত মোল্লার লোক, শওকত মোল্লার রাইট হ্যান্ড। তাদের কাছে শুধু মাল মেশিন নেই, টাকা, প্রচুর টাকা, অর্থ তাদের কাছে আছে। যেহেতু এই অর্থ কামানোর যে ব্যাপারটা, শওকত মোল্লা শুধু একা কামিয়েছে এটা বড় কথা নয়, একেবারে বুথ লেভেল পর্যন্ত তৃণমূলের যারা বুথে দায়িত্ব নিয়ে কাজ করছে, যারা মেম্বার, যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, যারা জেলা পরিষদের মেম্বার, তাদের কাছে কি তারা কি দুর্নীতির সাথে যুক্ত নয়? সবাই যুক্ত আছে, কিন্তু এলাকার মানুষ সেইভাবে মাঠে নেমে প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করলে দেখছেন আপনারা সব জায়গায় যারা দুর্নীতি করেছে, যারা স্বজন পোষণ করেছে, প্রায় ম্যাক্সিমাম তৃণমূলের লোকেরা ধরা পড়ছে। শুধু তাদের ডিম ছুঁড়ে আঘাত করছে না, তাদের অন্য আঘাতও করা হচ্ছে। তাই আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা নিজ নিজভাবে নিজের এলাকায় যারা দুর্নীতি করেছে তাদের খুঁজে বার করুন। আপনারা যদি আপনাদের অসুবিধায় আপনারা তাদের বার করে থানায় তুলে দিন, যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত, বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত, বিভিন্ন সরকারি টাকা নয়ছয় করেছে, ঘরের নাম করে টাকা নিয়েছে বিভিন্নভাবে। আবাস যোজনার ক্ষেত্রে সবাই কম বেশি টাকা নিয়েছে। আরও সব থেকে যেটা বলার, লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা বুথে যে 10 লাখ করে টাকা দিয়েছে, আমি তো দেখেছি আমার ব্লকে ভাঙড় বিধানসভায় শওকত মোল্লার নেতৃত্বে, ক্যানিং বিধানসভায় শওকত মোল্লার নেতৃত্বে প্রায় 600 বুথ আছে। 600 × 10 আপনারা হিসেব করুন কত কোটি টাকা হয়। সেই টাকার 2%ও খরচ করেনি। টোটাল নেতারা তুলে নিয়েছে। 10 লাখ টাকা যদি একটা বুথে আসে, 2 লাখ টাকা খরচ করেছে, 8 লাখ টাকা নেতারা ভাগ করে নিয়েছে। এই যে বড় দুর্নীতি, এই দুর্নীতিটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। কিন্তু আমি বলবো যে এই লাস্টের 10 লক্ষ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিয়েছে, সম্পূর্ণ এরা পার্টির নেতারা ব্যবহার করেছে। এতে সরকারিভাবে কোনো রাস্তাঘাট হয়নি, কোনো পানীয় জলের ব্যবস্থা হয়নি, কোনো জায়গায় কোনো গ্রামে বড় কোনো কাজ করা হয়নি। আজকে আমি অন ক্যামেরায় বলছি যে 10 লাখ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছে, এরা পার্টি ফান্ডে ব্যবহার করেছে। পার্টি ফান্ডের নাম করে এই টাকাটা সরকারি কাজে লাগানো হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই দুটো বিধানসভায় কয়েকশো কোটি টাকা শওকত মোল্লার হাত দিয়ে সেই টাকাটা তিনি আত্মসাৎ করেছে। আমি কালকে কয়েকটা জায়গায় আমি শুনছিলাম যে কোনো বুথে 2 লাখ 3 লাখ 1 লাখ এরকম খরচ হয়েছে, কিন্তু 10 লাখ টাকা করে তো একটা বুথে দেওয়া হয়েছে। টাকাটা গেল কোথায় কেউ বলতে পারছে না, বিডিওরা বলতে পারছে না, সরকারি আধিকারিকরা বলতে পারছে না। তাহলে টাকাটা কিভাবে গেল আর কিভাবে এলো? তাই আমি মনে করি যে এই টাকাটা সম্পূর্ণভাবে শওকত মোল্লা আত্মসাৎ করেছে, আর তার বিশিষ্ট কিছু নেতৃত্ব এই টাকার ভাগ পেয়েছে। এই যে বিশিষ্ট নেতৃত্ব বলছেন, 4 তারিখে ভোট গণনার সময় যাদবপুরে যখন ভোট গণনা হচ্ছিল শওকত মোল্লার সঙ্গে ছিল, আর বর্তমানে তারা পিঠ বাঁচানোর জন্য বিজেপিতে ঘুরছেন, তারা কি ছাড় পেয়ে যাবেন? এটা একটা কথা বলি, আমি বিজেপির নেতৃত্বের কাছে বলবো যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত যারা, তাদের নিয়ে এলাকায় ঘোলা জলে মাছ ধরার কোনো প্রয়োজন নেই। আমি বলবো বিজেপি তোমরা তোমাদের মতো করো, আমরা আমাদের মতো করি। আমাদের এখানে লড়াই নেই, আমরা এক্ষুনি কারোর সাথে লড়াই করতে চাইছি না। আমাদের লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে, আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে আছে। আমরা লড়াই জায়গায় হলে লড়াই করব, আমরা এইভাবে তো মারপিট করে লড়াই করার দরকার নেই। তাই আমি বলবো যে যারা মানে এই দুর্নীতির সাথে যুক্ত, কোনো দলের তাদের না নেওয়া উচিত বলে আমি মনে করি।
আর যারা গা বাঁচানো পিঠ বাঁচানোর জন্য বিজেপিতে গিয়ে বাঁচার চেষ্টা করছে, ভোট 4 তারিখে ভোট গোনার পরে যারা বিজেপি হয়েছে তাদের চিহ্নিত করুন, তাদের চিহ্নিত করে আপনারা ঘাট ধরে বার করে দিন। তারা দুর্নীতি করেছে, বিজেপিতে গিয়ে দুর্নীতি করবে, আবার আইএসএফ এসে দুর্নীতি করবে। এই দুর্নীতির ভাগ আমরা অন্তত আইএসএফ নিতে চাই না। আমরা এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকেদের আমরা দলে নিতে চাই না। ছেলেকে বলা হয়েছিল ক্যাফে ভাঙতে নিজের টাকা দিয়ে, কিন্তু এখন কোনো ভাঙা হলো না, কি বলবেন? সেটা আমি গত পরশু গিয়েছিলাম, 1 সপ্তাহ দেখব, পুলিশ যদি না ভাঙতে পারে ক্যানিং এর পূর্ব ক্যানিং এর মানুষই ভেঙে পরিষ্কার করে দেবে। থানায় আসার কি দরকার? কি করেছিল আপনি? থানায় আসার আমাদের দরকার, বিভিন্ন কেসের ব্যাপারে বিভিন্নভাবে থানা কেস করছে না, আমাদের ছেলেদের কমপ্লেন হচ্ছে, কেস হচ্ছে না। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ওসির সাথে কথা বলার জন্য এসেছি। আপনারা জানেন যে আমরা আমাদের ছেলেদের মারছে বিজেপিরা, কেস করছে বিজেপি আমাদের তৃণমূল আইএসএফের ছেলেদের উপরে। বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি একদিকে প্রশাসনের একটা সেকশন সম্পূর্ণ বিজেপির হয়ে কাজ করছে। আমরা তাই আজকে ওসির সাথে বলবো যে যদি এইভাবে থানা চলে তাহলে তো মানুষ পরিষেবা পাবে না। মানুষ বিপদে বললে থানায় আসে কেন? বিপদে পড়েই তো ছুটে আসে থানায়। সেই কারণটা আমরা নিশ্চয়ই ওসির সাথে কথা বলবো যে কেন এরা বিচার পাচ্ছে না। যেমন আমার কয়েকটা ছেলে আমার কাছে অভিযোগ করলো যে তাদের মেরেছে, তারা আহত, আবার তাদের বিরোধী পার্টি এসে এখানে কমপ্লেন করছে, কেস হচ্ছে, কিন্তু যারা আহত হয়েছে তাদের নামে তারা কেস করতে পারছে না। সেই কারণে সব বিষয় নিয়ে থানার সাথে আমরা বিভিন্ন বিষয় বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলবো। ওসি আছেন, ওসির সাথে কথা বলবো। কথা এখনো হয়নি? না, এখনো কথা হয়নি। আমি সবগুলো শুনে বুঝে নিয়ে তারপরে কথা বলার চেষ্টা করি। এই যে আপনি অভিযোগ করছেন যে আমাদের মামলা নিচ্ছে না, অথচ বিজেপির মামলা নিচ্ছে, আমাদের যারা আক্রমণ হচ্ছে তাদের উপরে আবার মামলা হচ্ছে, তাহলে হাইকোর্ট করতে রয়েছে, কোর্টে যাচ্ছেন না? সেটা একটা ব্যাপার। আপনারা জানেন যে কোর্টে যাওয়ার দরজা খোলা আছে, কিন্তু সবাই তো কোর্টে যেতে পারে না। একটা হাইকোর্টে গেলে প্রচুর পয়সা খরচ। যারা আহত হচ্ছেন তারা খুব গরিব মানুষ, তারা হাইকোর্টে যাওয়ার মতন হয়তো সমস্ত সমর্থন নেই, সেই কারণে হাইকোর্টে যাওয়া হচ্ছে না। তারপরেও আমরা হাইকোর্টে যাব, সব কিছু শোনা বোঝার পরে পুলিশ কতটা কাজ করতে পারছে কতটা পাচ্ছে না সেটা আমরা দেখব, তারপরে আমরা নিশ্চয়ই হাইকোর্টে যাব। হাইকোর্টের নিয়ম আছে যে যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা কেউ করে সেটাকে চ্যালেঞ্জ করা যায়। হাইকোর্টে গিয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণভাবে মিথ্যা মামলা করে সেটাকে চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিতে পারে হাইকোর্ট। তারপরে যারা এই মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইন রয়েছে, সেই আইনকে অবলম্বন করবেন আপনারা। শুনুন, একটা ব্যাপার, হাইকোর্টে সবারই যাওয়ার মতো ক্ষমতা থাকে না। হাইকোর্টে কারা যায়? যারা প্রশাসনের কাছে কোনো সহযোগিতা পাচ্ছে না, যারা কোনো জায়গায় বিচার পাচ্ছে না, তারপরে অসহায় হয়ে তারা হাইকোর্টে যায়। হাইকোর্টে কিন্তু কেউ সহজে যায় না। নিশ্চয়ই তাদের উপরে একটার পর একটা অ্যাকশান হচ্ছে, তাদের উপরে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে, তাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। সেই কারণে তো তারা হাইকোর্টে যেতেই পারে। এ নিয়ে কোনো বক্তব্য কেন, এ নিয়ে কোনো মন্তব্য করাই উচিত না। হাইকোর্টের দরজা খোলা আছে, নিশ্চয়ই হাইকোর্টে যাওয়া হবে।